আচ্ছা 15 ব্যাচের কি সবাই আছে এখানে? যাক। আর 16 ব্যাচের স্টুডেন্ট মনে হয় কিছু কমে গেছে নাকি? শুরুতে তো আরও অনেক স্টুডেন্ট দেখছিলাম, আমি তো ভাবছিলাম ক্লাসে আজকে জায়গা হবে না। অবশ্যই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকের ক্লাসের পর আমি একটা অনলাইন ক্লাস রাখবো আগামী সপ্তাহে। আমার তো আপনারা জানেন যে একটা অপারেশন করাইছিলাম গত রবিবারে, ওই জন্য এই সপ্তাহে অনলাইনে ক্লাসটা আর নিতে পারি নাই। আগামী সপ্তাহে আমি অনলাইনে একটা ক্লাস রাখবো। কারোর কোনো টপিক নিয়ে যদি কোনো কনফিউশন থাকে যে কাউন্ট বুঝতেছি না বা হচ্ছে ফ্লো চার্টগুলো বুঝতেছি না, আরেকবার একটু ডিসকাস করেন বা আরেকটু এলাবোরেট ক্লাস নিলে ভালো হতো। আর নতুন যারা আসছেন তারা হয়তো পুরাতন ক্লাসগুলো পান নাই, আগের টপিকগুলো, তো এইগুলো নিয়ে ডিসকাস করার জন্য আরেকটা ক্লাস রাখবো, রিভিউ ক্লাস রাখবো। আর এখন হচ্ছে 15 আর 16 সবার জন্যই আমি অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা দিব আপনাদের এক্সামের রুটিন কি পাইছেন আপনারা এখনও? হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল কবে? প্রথম পরীক্ষা ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল, ওকে। ওই দিন সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আর অ্যাসাইনমেন্টেই কিন্তু নাম্বার, এখানে সব নাম্বার অ্যাসাইনমেন্টে। আর আরেকটা জিনিস আছে হচ্ছে প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন সবাই হচ্ছে এই যে মেইল প্রেজেন্টেশন গ্রুপ এবং ফিমেল প্রেজেন্টেশন গ্রুপ, ওই দুইটাতে অ্যাড আছেন আপনারা? আপনারা তো অন্য সাবজেক্টে অলরেডি মনে হয় সাবমিট করছেন, প্রেজেন্টেশন সাবমিট করছেন ইয়েতে কেমিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্টে? আচ্ছা, আপনারা গ্রুপে কি অ্যাড আছেন নাকি গ্রুপে অ্যাড নাই? আপনারা ফিমেল প্রেজেন্টেশন গ্রুপ, ওই ফেসবুক গ্রুপটাই অ্যাড আছেন? ফেসবুক গ্রুপ, আচ্ছা। আমি আজকে আবার মেল প্রেজেন্টেশন গ্রুপ এবং ফিমেল প্রেজেন্টেশন গ্রুপ ওই দুটোতে অ্যাড পাঠাবো, মানে আমি লিঙ্ক দুইটা আপনাদের গ্রুপে পাঠাবো। তো আপনারা হচ্ছে রিকোয়েস্ট দিয়ে দিবেন। মেলরা ফিমেলের গ্রুপে রিকোয়েস্ট দিলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, ওটা টিচাররা অ্যাপ্রুভ করে। আর ফিমেলরা আবার মেলদের প্রেজেন্টেশন গ্রুপে রিকোয়েস্ট পাঠালে ওটা অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, তো আপনাদের একটা প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশনটা হচ্ছে, আর যদি কারোর কোনো ইস্যু থাকে যে ফেসবুক অ্যাকাউন্ট নাই বা এরকম কিছু, সেই ক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্সে আপনাদের এই প্রেজেন্টেশনটা সাবমিট করবেন। 1 মিনিটে রেকর্ড করে না, বাকিরা গ্রুপে মাস্ট সাবমিট করতে হবে, কারণ ফেসবুক গ্রুপ দ্বারা আপনাদের যে প্রোগ্রেস, মানে আমাদের ইউনিভার্সিটির পলিসি যেটা, এগুলো কিন্তু ওই যে কি বলে আউটপুট বেসড এডুকেশন, ওবিই কারিকুলাম। আমাদের তো রিসেন্টলি খুব ফার্স্ট কনভোকেশন হয়ে গেল, আমরা কিন্তু ওবিই কারিকুলাম মেনটেন করে আমাদের লেখাপড়াগুলো কন্ডাক্ট করি। এটা অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টকে অন্তত প্রতি সেমিস্টারে 10টা করে প্রেজেন্টেশন একটা নেওয়ার পলিসি আছে। তা আমরা কিন্তু এটা স্ট্রংলি মেনটেন করি, এবং আপনারা যে প্রেজেন্টেশন দিচ্ছেন এইটারই প্রমাণ ডকুমেন্টেশন যাতে থাকে, এই জন্য ফেসবুক গ্রুপে আপনারা প্রেজেন্টেশনটা দেন। না হয় আমি আগে হচ্ছে এরকম ইনবক্সে নিতাম, কিন্তু ইনবক্সে নিলে ডকুমেন্টেশন থাকে না। তো প্রেজেন্টেশনগুলো অবশ্যই ফেসবুকে সাবমিট করবেন, তাহলে আপনারাও একটু ভালো করে দিতে বাধ্য হবেন, কারণ এটা বন্ধুরা দেখবে, এটাই। আচ্ছা, তো প্রেজেন্টেশনের টাইটেল হচ্ছে এটা হচ্ছে প্রথম, অবশ্যই এটা হচ্ছে প্রথম 15 সেকেন্ড বলবেন, আর তারপরের 45 সেকেন্ড বলবেন হোয়াই আই চোজ এত সিম্পল করি, হোয়াই আই চোজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এবার একটা সিম্পল আপনাদেরকে একটা ট্রিক্স বলি। 1 মিনিট কথা বলতে গেলে 1 মিনিটে কিন্তু খুব বেশি কথা বলা যায় না, সর্বোচ্চ 15 সেকেন্ডে সর্বোচ্চ আপনি 2টা বাক্য বলতে পারবেন। আর এই 45 সেকেন্ডে সর্বোচ্চ আপনি 4টা বাক্য বলতে পারবেন, 4টা থেকে 5টা বাক্য। তাহলে 1 মিনিটে, আচ্ছা আমি আরেকটু আপনাদের জন্য করতেছি, অ্যালাউন্স দিচ্ছি, এটা 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের ভিতর এই প্রেজেন্টেশনটা, অনলাইন প্রেজেন্টেশন সাবমিট করবেন। এইটাতে হচ্ছে ওই যে প্রথম 15 সেকেন্ড নিজের সম্পর্কে, এবং এরপরের বা প্রথম 1/4, প্রথম 25%, প্রথম 1/4 নিজের সম্পর্কে, এবং পরবর্তী 75% বা 3/4 এটা হচ্ছে হোয়াই আই চোজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এটা নিয়ে আপনাদের নিজেদেরও হয়তো অনেক কিছু নিজেদের মানে বলতে ইচ্ছা করে, বলার এগুলা সুযোগ হয়ে ওঠে না।
এখন আমি একটা সুযোগ দিয়ে দিলাম। এটা অনলাইন প্রেজেন্টেশন আর সাথে একটা অ্যাসাইনমেন্ট আছে, এবার আমি অ্যাসাইনমেন্ট দিব। এটা ডেডলাইন, হ্যাঁ এটা ডেডলাইন নেন হচ্ছে আগামী সপ্তাহ। এক্সাম তো চলেই আসলো তাই না, আগামী সপ্তাহে তো এক্সাম। অনলাইন ক্লাস রবিবারের ভেতর নিয়ে নিব, কারণ আজকে আপনাদের অনেক এক্সাম হয়েছে তো, মানে সেই এক্সামগুলোরও একটু মার্কিং করতে বা আরও কিছু শিট দিতে একটু সময় লাগবে। এটা আমি এখন গ্রুপে আপলোড করে দিচ্ছি। আর অ্যাসাইনমেন্ট আগামী 7 তারিখই দিতে হবে সবাইকে। ধরেন কেউ যদি লেখাপড়া নাও করতে চায়, তাদের এখন জোর করে লেখাপড়া করতে হবে যদি মার্ক পাইতে চান। এখন অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা আপনারা করবেন, আপনাদের বার্ষিকের মানে কি বলবো ফাইনালের প্রিপারেশনও হয়ে যাবে, একটা নোট করা হয়ে যাবে। হ্যাঁ এক্সামের দিন ওই 7 তারিখ। আচ্ছা, আর ভিডিও এটা হচ্ছে রবিবারের ভেতর, এটা ডেডলাইন সানডে, এই রবিবার। এটা তো আপনাদের প্রিপারেশন নেওয়ার তেমন কিছু নেই, আজকে শুক্রবার না, তাইলে আমি ক্লাস সোমবার নিব, এবং সোমবারই ডেডলাইন, ঠিক আছে? কারণ ওদিন আমি ধরতে পারবো কে কে দিছেন কে কে দেন নাই। ফেসবুক গ্রুপে অ্যাড নাই, কে কে একটু হাত তুলেন। 15 ব্যাচেরও অনেকে অ্যাড নাই, 16 ব্যাচ না হয় অ্যাড ছিল না, 15 ব্যাচও অ্যাড নাই। আপনারা ফেসবুক গ্রুপ, প্রেজেন্টেশন গ্রুপ, মেইল প্রেজেন্টেশন গ্রুপ, পলাশ অ্যাড নাই। আচ্ছা পলাশ, আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন ক্লাস শেষ হওয়ার পর যে স্যার আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফেসবুক গ্রুপ দুটো লিঙ্ক দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওই ক্যামেরাতে কতটুকু আসতেছে? ফুল আসতেছে? আচ্ছা ঠিক আছে। ফিমেল গ্রুপে রিকোয়েস্ট দিলে ওটা অ্যাপ অ্যাকসেপ্ট হবে না, ওটা নিয়ে টেনশন করে লাভ নাই। না দিলে আপনাদেরই লস, ব্যাপারটা বুঝতেছেন? যারা বুদ্ধিমান তারা বলবে আরো বেশি বেশি দেন। এখানে কি দিচ্ছি আপনারা বুঝতেছেন? না দিলে ওটা কমন পাবেন না, দিলে কমন পাবেন। আচ্ছা থাক, এটা থাক।
নেক্সট ক্লাসে রবিবারে তো নিতে চাইছিলাম ক্লাস, কিন্তু রবিবার তো আপনারা প্রেজেন্টেশনের ডেডলাইন নিতে যাচ্ছেন না। ওইটা আপনি একা বললে তো হবে না, মেজরিটি যেটাই রাজি থাকবে। বুঝি নাই। আচ্ছা, 1 by 1 আপনারা প্রেজেন্টেশনের ডেডলাইন সোমবার চান কে কে? হাত তুলেন। প্রেজেন্টেশনের ডেডলাইন সোমবার চান কে কে? এই যে মেজরিটি সোমবার চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস সোমবারই হবে এবং সোমবার আমি ধরবো কে কে প্রেজেন্টেশন দেন নাই, মানে অনলাইনে সাবমিট করেন নাই। আর এখানে অ্যাসাইনমেন্টে 6টা কোশ্চেন দিয়ে দিছি, ঠিক আছে? এই 6টা কোশ্চেন আপনারা প্রিপারেশন নেবেন ভালো করে, এটা এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বুঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আমি আজকের লেকচার শুরু করি, ঠিক আছে? অল্পের ভেতরে শেষ করব আজকে। ওয়েট প্রসেসিং এর ফ্লো চার্ট মনে আছে সবার? আমি তাও একবার রিভাইজ করি, ঠিক আছে? দেখেন, ওয়েট প্রসেসে প্রথমে গ্রে ফ্যাব্রিকটা পাচ্ছেন ওই যে ইয়ে থেকে, ফ্যাব্রিকের কি বলে, হ্যাঁ, যে উইভিং মিল আছে সেই মিল থেকে ফ্যাব্রিকটা আসতেছে, গ্রে ফ্যাব্রিক আসার পর ওটা আমি ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পর হুডির কাপড় তো কেউ পরে নাই, বা জাম্পারের কাপড়ও কেউ পরে নাই। হুডি বা জাম্পারের ক্ষেত্রে ওই যে ভিতরে একটা উলেন ফিল পাওয়া যায় না? হ্যাঁ, ফ্লিস ফ্যাব্রিক, রাইট। ওই ফ্লিস ফ্যাব্রিককে ব্রাশিং করা হয়, ওইটা হচ্ছে সিঙ্গেল জার্সি। সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক, ওইটা হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে লুপ ব্যাক ফ্লিস, আরেকটা হচ্ছে ব্রাশ ব্যাক ফ্লিস, LBF BBF। হ্যাঁ, টেরি বলতে টেরি তো আবার হচ্ছে টাওয়ালের দিকে চলে গেল, ওটার স্ট্রাকচার। আচ্ছা, আপনারা ইন্ডাস্ট্রিতে হয়তো টেরি নামে চিনেন, বা মেশিন, যে মেশিন দিয়ে তৈরি করে ওটার জন্য হয়তো টেরি নামে চিনেন, কিন্তু ওটা ফান্ডামেন্টালি ওটা কিন্তু নিট ফ্যাব্রিকের ভিতর সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। ডাবল জার্সি হচ্ছে রিব আর ইন্টারলক আর পার্ল। আর এই যে ফ্লিস যেগুলা ব্রাশিং করতেছি, হুডিতে ব্যবহার করতেছি, ওটা কিন্তু সিঙ্গেল জার্সি, এটা মাথায় রাখবেন। টেরি বললে আবার ওটা ওভেন টেরি, যেমন আমি টেরি বলতে ওভেন ফ্যাব্রিকগুলো বুঝাই বা বুঝি, রুমাল বা টাওয়ালের ফ্যাব্রিকগুলো। আচ্ছা, অফ টপিক, যাই হোক। আর শেয়ারিং হচ্ছে ফ্যাব্রিক যদি টিউব আকারে আসে, মাঝে মাঝে ফ্যাব্রিকটা শেয়ারিং করা হয়, আগেই কেটে ফেলা হয়। আবার অনেক সময় ডাইংয়ে গিয়েও ওই টিউবে ডাইং করে, ওটা হচ্ছে ওই যে জেট ডাইং মেশিনে টিউব ফ্যাব্রিক ডাই করে রোপ আকারে, পরে আবার ওটা স্লিটার দিয়ে কাটে। তো এখানে শেয়ারিং মাঝে মাঝে করা হয়, সব ক্ষেত্রে করা হয় না। তারপরে সিনজিং হচ্ছে যে আমি কি খুব যে হেয়ারিনেস যেগুলো থাকে, প্রোটিউডিং ফাইবার, যে ফাইবারগুলো একটু বের হয়ে থাকে কাপড়ের ওপরে সারফেসে। আচ্ছা, আমি কি দ্রুত কথা বলতেছি? আচ্ছা, তাহলে কি দ্রুত বলতে হবে আরো? আচ্ছা, বললেন, বুঝতে প্রবলেম হলে বললেন। বুঝাইছি, তাও আজকে কিছু নতুন ফেস দেখতেছি তো এটা রিভাইজ করে নিচ্ছি। এগুলাই ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য। ডিসাইজিংটা আমরা হচ্ছে সাইজিং করছি যখন ফ্যাব্রিক প্রিপারেশন করছি, তখন ওভেন ফ্যাব্রিক তৈরি করার সময়। কারণ আমার হচ্ছে শাটল খুব জোরে আসতেছে, আসার পর আবার বিটিং অ্যাকশন হচ্ছে, ওয়েভ ফ্যাব্রিকটা ওয়ার্পের ভেতর ঢুকাই দিচ্ছে, ঢুকানোর পর বিটিংটা বিট করে আবার ফ্যাব্রিকটা তৈরি করতেছে। ভিডিও দেখাইছিলাম, এখন সময় নাই ওগুলো দেখানোর, না হয় রিভাইস আজকে দেখাইতাম। তো আমি আগে সাইজিং করছি, এখন আমাকে ডিসাইজিং করতে হবে, না হয় আমি যখন রং করব, ওয়েট প্রসেসিং করব, প্রিন্টিং করব, আমি তখন ভালো পারফরমেন্স পাবো না। ফ্যাব্রিকটার জিএসএমও সেম থাকবে না। আর এই মাড় যে জিনিসটা, যেটা হচ্ছে এই যে সাইজিং ম্যাটেরিয়াল, ওইটা ফ্যাব্রিকে থাকার জন্য না, ওইটা জাস্ট একটা প্রসেসের জন্যই, ফ্যাব্রিক প্রিপারেশনের জন্য, ওয়ার্ককে এক্সট্রা এনার্জি দেওয়ার জন্য, এক্সট্রা শক্তি দেওয়ার জন্য তখন আমি সাইজিংটা করি। এখন আবার ডাইং করার আগে আমাকে ডিসাইজিং করে ফেলতে হবে। ক্লিয়ার? করে ফেললাম। এবার ডিসাইজিং যে করলাম, ডিসাইজিং করার পরও ফ্যাব্রিক যে ফাইবার দিয়ে তৈরি করছি, স্পেশালি ন্যাচারাল ফাইবার যেগুলা, তার ভেতরে আবার কটন, উল, এই টাইপের জুট, এই টাইপের ফাইবারগুলা, এখানে কিন্তু অয়েল, ওয়াক্স, ফ্যাট, বিভিন্ন রকমের তেল চর্বি টাইপের ময়লা ভেতরে রয়ে যায়। পুরো ফ্যাব্রিক প্রিপারেশনের পরও ওইটা ক্লিয়ার হয় না, এই জন্য আমাকে কস্টিক সোডা দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, যেটাকে আমরা বলি স্কাওয়ারিং।
আপনারা ইন্ডাস্ট্রিতে যারা ইয়েতে ওয়েট প্রসেসিংয়ে আছেন তারা হয়তো স্কাউরিং এই যে প্রি ট্রিটমেন্টে অলরেডি করেন এগুলা, স্কাউরিং আর তারপর হচ্ছে ব্লিচিং। ব্লিচিংটা হচ্ছে ন্যাচারাল কালারটা বাদ দিয়ে রিমুভ করার জন্য ব্লিচিংটা করা হয়, আর ব্লিচ করলে ওটা সাদা হয়ে যায়। হ্যাঁ, আর হ্যাঁ তখন এই ফ্যাব্রিকটা স্কাউরিং ব্লিচিং হয়ে যাওয়ার পর সেই ফ্যাব্রিকটাকে আমরা বলি RFD ফ্যাব্রিক, রেডি ফর ডাইং ফ্যাব্রিক, যে ফ্যাব্রিকটা এখন ডাই করার জন্য রেডি। ওকে, তারপরে মাঝে মাঝে কটনের ক্ষেত্রে আবার ফার্দার একটা প্রসেস করা হয়, মার্সারাইজিং করা হয়, ওইটাও কস্টিক সোডা দিয়ে ট্রিট করা হয় যাতে ফ্যাব্রিকটার ডাই অ্যাবজর্পশন বাড়ানো যায় এবং ওটার ডাই পারফরমেন্স বেটার হয়, কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু ওয়াটার, লাইট, স্যালাইভা, পার্সপিরেশন, এই প্রপার্টিগুলো যাতে এনহ্যান্স হয়, এই জন্য আবার কটনকে ফার্দার মার্সারাইজিং করা হয়। এরপর ডাইং করতেছি অথবা সরাসরি সাদা ফ্যাব্রিকের উপর প্রিন্টও করে ফেলতেছি ডাই না করে, কারণ আমি তো ব্লিচ করার পর ফ্যাব্রিকটা সাদা পাচ্ছি। সরাসরি প্রিন্টও করা যায় অথবা ডাইং করে প্রিন্ট করতে হয়। হ্যাঁ, এটার আগের ক্লাসেও বলছিলেন, আমি বানানটা আমাকে পাঠাতে বলছিলাম, আর পাঠান নাই। PEACH না, তা তো আমি বুঝতে পারছি। এই যে পিচিং ইজ অলসো এ মেকানিক্যাল ফিনিশ কম্পারেবল টু রেইজিং বাট ভেরি জেন্টাল। রেইজিংয়ে কী করা হয়? রেইজিংয়ে আপনার যে একটা ফ্যাব্রিক বানাইছেন টু ফেস, দুই সাইডে মানে টু ফেস ফ্যাব্রিক, এক সাইডে ফাইবারগুলোকে ইচ্ছা করে উঁচু মানে তুলে ফেলা হয়, যেটা হচ্ছে অনেকটা ওই ব্রাশ ব্যাকের মতো, ব্রাশিং করার মতো। এই পিচিংটা ওইটাই কিন্তু তা ভেরি জেন্টাল, বাট ভেরি জেন্টাল, তার মানে বেরোতে হবে। আপনার কি, আপনার তো মনে হয় ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সাবজেক্টটা নাই? ও আচ্ছা, ঠিক আছে, তাই তো বলি 10-11 ব্যাচের স্টুডেন্ট। ওকে, তো ব্যাপারটা বুঝছেন তো, এটা কিন্তু রেইজিংয়ের মতোই ফিনিশিং, মেকানিক্যাল ফিনিশিং। প্রোটিউডিং ফাইবার ওরা মানে ফাইবারকে প্রোটিউড করে, বের করে, যেটা হচ্ছে ব্যাক সাইড, ভিতরের সাইড, সেটা কিন্তু ভেরি জেন্টাল। এটা হচ্ছে নর্মাল ফ্লো চার্টে এটা আসতেছে না, কারণ এটা সব ফ্যাব্রিকের ক্ষেত্রে করা হয় না, এটা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়। এছাড়া আরও আছে, সানফোরাইজিং আছে, তো ওগুলো সব ফ্যাব্রিকে করা হয় না। এটা মূলত নিটের জন্য। ও আচ্ছা, না 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 না, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ সরি, আমি ওটাই বলতেছি। এই যে মাউস যাচ্ছে না। এটা এই জন্য আমি শুরুতে এই কথাটা বলে দিছি যে ব্রাশিং অ্যান্ড শেয়ারিং সব ফ্যাব্রিকের জন্য হয় না, এটা আমি ব্যাখ্যা করার সময় শুরুতে বলছি। আর আপনি যেটা বলতেছেন যে সিপিপি ফ্যাব্রিকের ক্ষেত্রে আমার হচ্ছে ডিসাইজিং হয়, যেখানে আমি সাইজিং ম্যাটেরিয়াল দিচ্ছি সেখানে ডিসাইজিং হয়। সাইজিং ম্যাটেরিয়াল যদি নিটের ক্ষেত্রে মানে আমার নিটিংটা ধরেন হচ্ছে, নিটিং তো অনেক প্রকার, ওয়েফট নিটিং আছে, ওয়ার্প নিটিং আছে, তারপর ভিবেড নিটিং, ফ্ল্যাট বেড নিটিং, সার্কুলার নিটিং মেশিন, ট্রিকো, র্যাশেল, আরেকটা কি হোজিয়ারে নিটিং মেশিন। এখন কোনো নিটিং মেশিনে যদি খুব বেশি মেকানিক্যাল মানে স্ট্রেংথের ভেতর দিয়ে, টেনশনের ভিতর দিয়ে ফ্যাব্রিক যায়, তখন হয়তো আমার ওই নিট ফ্যাব্রিকের যে ইয়ার্ন, ওই ইয়ার্নটাকেও আমার সাইজিং করা লাগতে পারে। আর সাইজিং করলেই তখন আমি ডিসাইজিংটা করব। তো সব কিছুই আলাদা ক্রাইটেরিয়া, মানে এটা জেনারেল কিছু না, এটা এক্সেপশনাল দুই ক্ষেত্রেই। আর আপনি যেটা প্রশ্ন যেটা করলেন, এটা মূলত এখানে ওভেন ফ্যাব্রিকই মিন করা হয়েছে। ওভেনের ভিতরেও আবার কি, ওয়েফটকে তো আমরা সাইজিং করি না, ওয়ার্পকে করি। তো এখানে কিছু কিছু যে পয়েন্টগুলা, যেমন ধরেন এই ডিসাইজিং, নিট ফ্যাব্রিকের জন্য ডিসাইজিংটা থাকবে না, আবার নিট ফ্যাব্রিকের জন্য ব্রাশিংও থাকতেছে না, বায়ার রিকোয়ারমেন্টের অনুযায়ী। যেটা আমি বলতেছি, সব নিট ফ্যাব্রিকে তো ব্রাশ হবে না। যেমন আপনার নামটা বারবার ভুলে যাই, আপনার নাম কি জানো? সিফাত। সিফাত যে কাপড়টা পরে আছে ওটাই তো ব্রাশ হয় নাই, আমি ওটাই বলতেছি যে সব ফ্যাব্রিকে তো ব্রাশ হবে না। হ্যাঁ, না না না, আমি এরকম মানে যদি এক্সামে এই কোশ্চেনটা আসে আর কি, তাহলে এইভাবেই আসবে।
হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্টে যেভাবে আছে, আমি তো নিট ওভেন কিছু উল্লেখ করি না, এটা আপনাদের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখানে অনেকে আছেন ইন্ডাস্ট্রিতে জব করতেছেন, অনেকে হচ্ছে এইচএসসি করে তারপর আবার উইকেন্ডে ক্লাস করতেছেন, অনেকে ডিপ্লোমা করে তারপর করতেছেন, সব রকম স্টুডেন্ট আছে। তা আমরা এখনই অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না, কিন্তু এগুলো অবশ্যই ক্লাসে ডিসকাস করা উচিত। যে যেটা জানেন অবশ্যই শেয়ার করবেন, তাহলে ব্যাচমেটরা এটা কিউরিয়াস ফিল করবে, আরও জানতে পারবে নতুন জিনিস। আর ইউনিভার্সিটির, হ্যাঁ বলো। আচ্ছা, আপনার নাম কি যেন? মুনতাসির। 16 ব্যাচ, 15 ব্যাচ। আচ্ছা পিয়াস, গ্রুপে তো সবাই মেসেজ দিতে পারবে তাই না? আপনি তাহলে ওই যে মেশিনে যে জিনিসটা দেখছেন, বলতেছেন যে ব্রাশ করে হেয়ার ইনেস রিমুভ করে, ওখানে ওইটা আমার মনে হচ্ছে জিনিসটা রোলার সিনজিং, ওটাকে রোলার সিনজিং বলে। আপনারা হয়তো জিনিসটা শুনে, আপনারা হয়তো ইন্ডাস্ট্রিতে ব্রাশিং টার্মটাই ইউজ করেন, কিন্তু আপনার মানে বর্ণনা শুনে মনে হচ্ছে ব্যাপারটা রোলার সিনজিং। আপনি ভিডিও করবেন জিনিসটা, ঠিক আছে? ও এখন কি ওইটার এক্সপোজারে নাই? হ্যাঁ আপনারা, আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ভিডিও করে গ্রুপে শেয়ার করবেন, জাস্ট বাকিদের দেখার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, তো তাহলে তো ওইটা গ্যাস সিনজিং আর রোলার সিনজিংয়ের মিক্সচার হয়ে গেল। আবার প্লেট সিনজিং, আপনি যেটা বলতেছেন যে শিরিষ কাগজ থাকে, প্লেট সিনজিংয়েও ওইটাকে আসলে মনে হয় ব্রাশিং বলে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তবে আপনাদের এরকম কোনো কিছু এক্সেপশনাল কিছু যদি মনে হয় যে আমার এখানে আছে, এটা আপনারা গ্রুপে দিবেন, আমার গ্রুপ ওপেন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু ছাড়া লেখাপড়া রিলেটেড যে কোনো কিছু আপনারা আপনাদের নিজেদের জবের থেকে হলেও দিবেন, ওটা বাকিরা দেখতে পারবে। ওকে, বর্ণনাগুলো এখন আমি আর বলতেছি না, আমি বলে দিছি, এখানে লেখা আছে। এই সিনজিং, স্কাউরিং, ব্লিচিং, এগুলার যে ইয়েগুলা, অবজেক্টিভগুলা, উদ্দেশ্য কেন করা হয়, এগুলো একটু আপনারা নিজেরা পড়ে নেবেন। হ্যাঁ পোর্টালে দিয়ে দিছি, কেউ যদি পোর্টালে না পান আমাকে জানাবেন। পান নাই? এখন একটু চেক করুন তো, রিফ্রেশ দিয়ে। আপনারা মনিরা ম্যামের পোর্টালে আছেন, কিন্তু ওই অ্যাক্সেস আমি তো নিছি। আচ্ছা, পিসি হঠাৎ হ্যাং করছে। আচ্ছা আমরা একটু ডাইংয়ে চলে আসি, ঠিক আছে? ডাইংটা হচ্ছে কিন্তু অনেকটা রান্নার মতো, কাপড়কে রান্না করা হয়। কাপড়কে রান্না করার যে পদ্ধতি, এবং তারপর কাপড়টা যখন রান্না শেষ হয়ে যাবে, পরার মতো বা ব্যবহার করার মতো রেডি হয়ে যাবে, ওটাই ডাইং। ডাইং ইজ এ কালারেশন টেকনিক অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। ডাইং ইজ এ কালারেশন টেকনিক অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। টেক্সটাইল ম্যাটেরিয়াল কী কী হতে পারে? আমরা ফাইবারকে ডাই করতে পারি, আমরা ফিলামেন্টকে ডাই করতে পারি, আমরা ইয়ার্নকে ডাই করতে পারি, ফ্যাব্রিককে ডাই করতে পারি, গার্মেন্টকে ডাই করতে পারি, ঠিক আছে? তাহলে আমি বেসিকটা বলে দিলাম। আচ্ছা, তো এখানে কী বলতেছে যে এটা এমন একটা প্রসেস যেখানে একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ফিজিক্যালি অথবা কেমিক্যালি চেঞ্জ করা হয়। ওই আমি যেটা বললাম ওইটাই মনে রাখেন, এটাও আমি লিখছি, এখন যেটা বলতেছি ওটাও আমারই বলা। এটা একটা কালারেশন টেকনিক। বা মেথড, এইভাবে মনে রাখলে আশা করি আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, সো দ্যাট ইট লুকস মোনো ইউনিফর্ম কালার্ড ইজ কল্ড ডাইং, ওই একই জিনিস। আচ্ছা, তো তাহলে এটার আমার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে যাতে এই কাপড়টাকে আমি ইউনিফর্মলি, মানে ডান থেকে বাম, উপর থেকে নিচ, সব জায়গায় সমানভাবে রংটা ছড়াইতে পারি। কিছু জায়গায় গাঢ় হলো, কিছু জায়গায় হালকা হলো, তাহলে আমার ডাইংয়ের উদ্দেশ্য সাধন হলো না, যদি না বা রিকোয়ারমেন্ট থাকে।
বাইরেরও কিছু জায়গায় রিকোয়ারমেন্ট থাকে, আপনারা বিভিন্ন জার্সির ক্ষেত্রে দেখবেন গ্রেডিয়েন্ট, ওটাকে গ্রেডিয়েন্ট বলে, যে উপরে হালকা থাকে নিচে গাঢ় থাকে। বা একটা রং কিভাবে হালকা থেকে গাঢ়র দিকে যাচ্ছে ওটা গ্রেডিয়েন্ট বলে। তো এটা বাইরের রিকোয়ারমেন্টে মাঝে মাঝে আমরা নিজেরা কৃত্রিমভাবে তৈরি করি। আচ্ছা, টু ইনক্রিজ দ্য অ্যাট্রাকটিভনেস অফ ফ্যাব্রিক অথবা টেক্সটাইল মেটেরিয়াল, টু মেক দ্য ফ্যাব্রিক সুইটেবল ফর ভেরিয়াস ইউজেস অথবা পারপাসেস, টু মেক দ্য ফ্যাব্রিক সুইটেবল ফর ডেকোরেটিভ পারপাসেস। এই আচ্ছা, এটা একটা ঠান্ডা মাথায় শুনে বুঝতে হবে জিনিসটা। ডাই জিনিসটা কি? ডাই হচ্ছে একটা রাসায়নিক যৌগ, ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড হুইচ ইজ অ্যাপ্লাইড ইন দ্য টেক্সটাইল মেটেরিয়াল দ্যাট রিপ্রেজেন্টস কালার অ্যান্ড কন্টেইনস। এই কালার যে ডাইস, যেটা একটা টেক্সটাইল কম্পাউন্ড, এখানে দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে ক্রোমোফোর আর একটা হচ্ছে অক্সোক্রোম। দুইটা গ্রুপ কি কি? ওকে, এবার তাহলে আপনারা তো বুঝতেছেন না, অলরেডি হয়তো জানেন। ক্রোমোফোরের কাজ কি বলেন তো, কেউ একজন গেস করেন। আচ্ছা, ক্রোমোফোরের কাজ হচ্ছে রং দেয়া, একটা বর্ণ প্রদান করা। প্লাস্টিডের কথা মনে আছে? বায়োলজিতে প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের রং কি? সবুজ। ক্রোমোপ্লাস্টের রং কি? সব রং, মানে বাকি সব রং। আর লিউকোপ্লাস্টের রং কি? বর্ণহীন। তো এই যে ক্রোমোপ্লাস্ট দ্বারা সব রং মিন করা হয়তো প্লাস্টিডে, উদ্ভিদের যে জৈবিক অঙ্গাণু সেখানে প্লাস্টিড। তো এইখানে কি বোঝাচ্ছে ক্রোমোফোর দ্বারা বোঝাচ্ছে যে রঞ্জক বা রঞ্জন, কি বলবো, রঞ্জনের জন্য দায়ী, রং দান করার জন্য দায়ী যে গ্রুপটা। শুরুতেই বলছি ডাই হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড, বা মানে এটা একটা রাসায়নিক যৌগ, কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ড। এটা একটা রাসায়নিক যৌগ যার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ক্রোমোফোর, একটা হচ্ছে অক্সোক্রোম। ক্রোমোফোরের কাজ কি? সে রং দান করে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ আয়ন হইতে পারে। তাছাড়া এই বিভিন্ন রকম গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ, ওগুলো আপনারা হচ্ছে ওয়েট প্রসেসিং 1, 2 ওগুলোতে পড়বেন। পজিটিভ নেগেটিভ আয়ন কিনা, মানে এখানে সরাসরি আয়নের চাইতে অন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা গ্রুপ। না, অক্সোক্রোম হচ্ছে আঠার ন্যায় কাজ করে। অক্সোক্রোম হচ্ছে বন্ধন তৈরি করে কাপড়ের সাথে রঙের। ক্রোমোফোর হচ্ছে রং, আর অক্সোক্রোম হচ্ছে রং আর ফ্যাব্রিক, তার বন্ধন গঠন করে। অক্সোক্রোম গ্রুপ, আচ্ছা এখানে অক্সোক্রোম এই যে অ্যাটাচিং গ্রুপ। ক্রোমোফোর হচ্ছে কালার ক্যারিং গ্রুপ, আর অক্সোক্রোম হচ্ছে অ্যাটাচিং গ্রুপ। অক্সোক্রোমের কাজ হচ্ছে যুক্ত করা, টেক্সটাইল ম্যাটেরিয়ালকে রঙের সাথে যুক্ত করবে, আর ক্রোমোফোর হচ্ছে নিজে রং দিবে। এটা কি ক্লিয়ার? এটা একটু মুখস্থর মতো অনেকটা আর কি জিনিসটা। আচ্ছা, বাকিটা গ্রুপে আমি আগে দিছি, আজকে আরেকবার দিব, তাহলে সমস্যা নেই। আচ্ছা, আমি বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড। আপনাদের আর অল্প একটু সময় নিব, বেশি সময় নিব না। জাস্ট অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং আমার সবচেয়ে ফেভারিট জিনিস, এটা একটু আমার পড়াতে দেন। আমি নিজে, আপনারা যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছেন, অলরেডি যারা জব হোল্ডার তারা হয়তো আর একটু ভালো জানেন, আপনাদেরকে 3rd ইয়ারের শেষে গিয়ে সাবজেক্ট চুজ করতে হবে। হয় ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংকে মেজর হিসেবে নিতে হবে, না হয় ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংকে মেজর হিসেবে নিতে হবে, না হয় ওয়েট প্রসেসিংকে নিতে হবে, না হয় অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংকে নিতে হবে। প্রত্যেকটারই 4টা করে কোর্স আছে, 1, 2, 3, 4। আপনারা 1, 2 করে সব কয়টারই পড়বেন। শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে আলাদা মেজর হিসেবে ফ্যাশন নাই। আর ফ্যাশন ওইটা সচরাচর ফ্যাশন ডিজাইন যেটা, ওইটা BA ডিগ্রি দেওয়া হয়, ব্যাচেলর অফ আর্টস। আর আপনারা তো BSc ইঞ্জিনিয়ারিং, আপনারা ইঞ্জিনিয়ারের ডিগ্রি পাবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এবার আমার মেজর হচ্ছে অ্যাপারেল, মানে আমি নিজে অ্যাপারেলে জবও করছি, অ্যাপারেলে এখন টিচার হিসেবেও রোল প্লে করতেছি। আচ্ছা, এর আগে প্রিন্টিংটা সম্পর্কে হালকা একটু বলি। ডাইং আর প্রিন্টিংয়ের সবচেয়ে বড় পার্থক্য আপনারা নিজেরাও হয়তো গায়ে প্রতিদিন পরে আসতেছেন, আজকে আমি এটা পরে আসি নাই। আপনাদের নিজেদের শার্টেই দেখবেন, এই যে যেমন সোহানের শার্ট, তারপরে হচ্ছে সোহানের ব্যাগেও আছে।
হ্যাঁ আহাদের ব্যাগে যেটা দেখা গেল রংপুর রাইডার্সের লোগো যেটা, এগুলো সব হচ্ছে প্রিন্টিং। তাহলে প্রিন্টিং আর ডাইংয়ের সবচেয়ে বড় পার্থক্য কি? ডাইংটা বোথ সাইডে দেখা যায়, যেমন আমার এই শার্টটা বোথ সাইডে দেখা যাচ্ছে সেম স্ট্রাকচার, কাছের মানুষরা হয়তো দেখতেছেন, পিছনের হয়তো দেখা যাচ্ছে না। আর এই যে নিজেদের ব্যাগগুলোও যদি দেখেন, নতুন ব্যাগগুলোতে হয়তো এমব্রয়ডারি করা সুতার কাজ, আর পুরাতন যে ব্যাগগুলো কয়দিন আগের সেখানে কিন্তু প্রিন্ট করা। বুঝছেন প্রিন্টের মেইন পার্থক্যটা কি? সামনে থেকে দেখা যাবে, পিছন থেকে দেখা যাবে দেখা যাবে না। এটাই হচ্ছে ডাইং আর প্রিন্টিংয়ের মেইন পার্থক্য, যে প্রিন্টিং হচ্ছে লোকালাইজড অ্যাকশন, দ্য প্রসেস ইন হুইচ ডিফারেন্ট টাইপস অফ কালার আর ইউজ টু মেক একটা নির্দিষ্ট ডিজাইন, এ পার্টিকুলার ডিজাইন অন দ্য টেক্সটাইল গুড। এখানে আমি পুরো বডি জুড়ে রংটা করতেছি না, শুধু ইউনিভার্সিটি অফ স্কলার্স ওই জায়গাটাতে আমি সাদা রংটা দিচ্ছি, যার ফলে কালোর ভেতরে সাদা ফুটে উঠতেছে। আচ্ছা এখানে আচ্ছা শর্ট কোশ্চেন চাচ্ছিলেন না, তাইলে আমি 6 নম্বরটা কেটে দিলাম। আসতেও পারে। এই যে প্রিন্টিংয়ের যে কয়টা মেথড আছে নামগুলো শিখে ফেলবেন। আর এগুলা হচ্ছে এখন আর দেখাচ্ছি না, ইউটিউবে দেখাইলে মানে ওয়েট প্রসেসিং 1 যদি আমার সাথে পান বা 2 পান তখন এগুলো আমি ডিসকাস করব। আচ্ছা ফিনিশিংটা নিজেরা একটু পড়ে নিয়েন। ফিনিশিং আপনারা নিজেরা অলরেডি কিছু কিছু জিনিস জানেন, এই যে সানফোরাইজিং, রেইজিং যেগুলো, তারপর পিচিং, এগুলো ফিনিশিং সব। আচ্ছা আর ডাইং আর প্রিন্টিংয়ের পার্থক্য, এটা কি আমার রিডিং পড়া লাগবে নাকি আপনারা পারবেন? যদি একজনও বলেন যে স্যার এটা একটু ডিসকাস করে দেন, এটা ডিসকাস করবো, ডাইং আর প্রিন্টিং। আচ্ছা ঠিক আছে। এবং এই জিনিসটা বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি কয়টা কেউ বলতে পারবেন? প্রায় 5000-এর উপরে, 5000-এর উপরে টেক্সটাইল রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরএমজি ইন্ডাস্ট্রি। তো এইটা মোটামুটি কি বলবো ওয়াজিব, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এটা মুখস্থ রাখা ওয়াজিব। সুন্নত হচ্ছে বাকিগুলা, এটা ফরজ বলবো না, এটা ওয়াজিব। ঠিক আছে। একটা কাপড়, এই যে আমরা সবাই যে অ্যাপারেলগুলো পরে আছি, প্রত্যেকটা অ্যাপারেল শুরু হয় কিভাবে এবং শেষ হয় কিভাবে, ওইটার জীবনীতে আমরা চলে যাব। ওইটার জীবনী এখন আমরা জানবো। প্রথমে এই যে রাফি স্যার যে শার্টটা পরে আছে, এই শার্টটা কোনো একটা ফ্যাশন ডিজাইনার ডিজাইন করছে। ফ্যাশন ডিজাইনার সে হচ্ছে এটা বিভিন্ন টুলে করতে পারে, টুল দিয়ে করতে পারে। 2D সফটওয়্যার আছে কতগুলা, 3D সফটওয়্যার আছে। 4D আমি নাম শুনি নাই, তাহলে 4D নাম আমাকে একটু পাঠাবেন, ঠিক আছে? না নাম পাঠায়, ওটাই বলতেছি যে 2D সফটওয়্যার আছে লেকট্রা মডারিস, ওখানে শার্টের বা বিভিন্ন ড্রেসের বিভিন্ন প্যাটার্ন স্ট্রাকচার ডিজাইন করা যায়। আর 3D মডেলিংয়ের জন্য আছে অপটিটেক্স, CLO, আরও অনেকগুলো আছে, এই দুইটা বেশি বিখ্যাত। আচ্ছা আর এই ডিজাইনগুলো মূলত হচ্ছে ইয়েতে অ্যাডোব ইলাস্ট্রেটরে করে। যে নর্মাল আমি একটা গার্মেন্টের ডিজাইন করলাম, অ্যাডোব ইলাস্ট্রেটরে ফ্যাশন ডিজাইনাররা করে। ডিজাইন করার পর সেই ডিজাইনটা সেই ইন্ডাস্ট্রিতে দিয়ে দেয়, অথবা তার নিজের একটা ওয়ার্কশপ থাকে ফ্যাশন ডিজাইনারের। দুনিয়ার বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের নাম তো মোটামুটি জানেন, যেমন ডিওর আছে, গুচি আছে, আরমানি আছে, হ্যাঁ অ্যাডিডাস আছে, যেগুলো বাইং হাউস বা ব্র্যান্ড, হ্যাঁ আড়ং আছে। তো যাই হোক, ওদের নিজস্ব ওদের নিজস্ব হচ্ছে ওয়ার্কশপ থাকে। নিজেদের ওয়ার্কশপে ওরা নিজেরা প্যাটার্ন মাঝে মাঝে বানায়, অথবা ওরা ইন্ডাস্ট্রিতে ডিজাইনটা পাঠায় দেয়। ইন্ডাস্ট্রিতে ডিজাইন পাঠায় দিলে তারাও প্যাটার্ন বানায়। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 যখন পড়বেন দেখবেন প্যাটার্ন 3 প্রকার। এখানে আমি প্যাটার্নের আর হচ্ছে ডিটেলস প্রকারভেদ যাচ্ছি না। শুরুতে একটা বেসিক প্যাটার্ন ডিজাইন করা হয়। ওই যে প্রথম যে ডিজাইনটা আমি পাচ্ছি, একটা ওই যে অ্যাডোব ইলাস্ট্রেটরের ছবি, যে এই সেই শার্টটা থেকে আমি প্যাটার্ন বানাবো। প্যাটার্ন কীভাবে হয়, প্যাটার্ন জিনিসটা কি, কারো মাথায় কোশ্চেন আসতেছে না? কাটা হয়। আচ্ছা আপনার নামটা ভুলে গেছি। হ্যাঁ আপনি রবিউল, হ্যাঁ রবিন না রবিউল? আচ্ছা রবিন নামে ডাকি। রবিন একটু দাঁড়ান। রবিন একটা টি শার্ট পরে আসছে, ঠিক আছে? এই টি শার্টে কয়টা কাপড়ের টুকরো আছে বলেন তো?
কাপড়ের টুকরো কয়টা? সামনের একটা টুকরা, পিছনে একটা টুকরা, ডান হাতের একটা টুকরা, বাম হাতের একটা টুকরা, 5টা। ওই যে কলারে একটা আছে, কিন্তু কলারেরটা হচ্ছে মানে সরাসরি এখানে কাটিংয়ে কলারের ফ্যাব্রিকটা কাটা হয় না। এই নিট যারা হচ্ছে গার্মেন্টস সেকশনে জব করে আসছেন তারা হয়তো জানেন যে এই কলার যে রিপ ফ্যাব্রিক ওইটা আলাদা বাইন্ডার কাটার দিয়ে আলাদা করে নিয়ে আনা হয়। ওই তো এটা তো রিপ ফ্যাব্রিক আর কি, রিপ। হ্যাঁ, ওটা বিভিন্ন কাটার আছে, সেই সব জায়গা থেকে আলাদা করেও আসে জিনিসটা। এটা সরাসরি আমার এইখানে যে প্যাটার্নটা তৈরি করব ওখানে কিন্তু ওই গলার কাপড়টার জন্য আমার আলাদা করে করা হয় না, প্যাটার্ন তৈরি করা হয় না। তো এখানে রবিনের যে টি শার্টের জন্য আমাকে 4টা প্যাটার্ন বানাইতে হবে। ফ্রন্ট পার্টের একটা প্যাটার্ন, ব্যাক পার্টের একটা প্যাটার্ন, রাইট স্লিভের একটা প্যাটার্ন, লেফট স্লিভের একটা প্যাটার্ন। এগুলো হচ্ছে হাফ স্লিভ। ও যেটা পরে আছে ওটা হচ্ছে হাফ স্লিভ টি শার্ট, ফুল স্লিভও হয়, ওটা হাফ স্লিভ। আচ্ছা, তাহলে প্যাটার্ন বানালাম। প্যাটার্ন বানানোর পর ওই যে রবিনেরই ওই টি শার্টটার একটা স্যাম্পল তৈরি করা হলো। সেই স্যাম্পলটা তৈরি করার পর বায়ারদেরকে পাঠানো হয়। রবিন একটু দাঁড়ান তো, দাঁড়ায় উল্টা ঘুরেন, অডিয়েন্সের দিকে ঘুরেন। সামনে তো 2জন অডিয়েন্স আছে, তারা মিসিং। সামনে একটা ইউএসএল লোগো আছে, তাই না? হ্যাঁ, রবিন বসেন। সে বায়ারকে স্যাম্পল পাঠালো। বায়ারকে স্যাম্পল পাঠানোর পর ইউএসএল লোগোটা একটু নিচে ছিল, প্যাডের কাছে ছিল। বায়ার বললো না, এটা সুন্দর লাগতেছে না, ইউএসএল লোগোটা বুকের মানে গলার আরেকটু কাছে তুলেন, ইউএসএল লোগোটা আরেকটু উপরে তুলেন। তাহলে মানে বায়ার ইজ অলওয়েজ রাইট, তাই না? কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এখন সে বলছে যে লোগোটা তুলতে হবে, তাহলে এই স্যাম্পল যেটা করা হলো সেই স্যাম্পল অনুযায়ী আরও কিছু কারেকশন সে দিল, যে স্লিভটা ছোট হয়ে গেছে, স্লিভটা আরেকটু বড় করেন, দেখতে সুন্দর লাগবে। তো সেই স্লিভটা বড় করার জন্য আমি আবার প্যাটার্ন বানাইলাম। সেই প্যাটার্নে স্লিভটা আমি আরও 1.5 ইঞ্চি বড় করলাম। পিয়াস অলরেডি টায়ার্ড হয়ে গেছে খুব, না? প্যাটার্ন এমনি 3 প্রকার, বুঝছেন? প্যাটার্নের ভিতর প্রথমটা হচ্ছে বেসিক ব্লক বা বেসিক প্যাটার্ন। সেই বেসিক প্যাটার্নের পর আরেকটা আসে ওয়ার্কিং প্যাটার্ন। সেই ওয়ার্কিং প্যাটার্নের পর লাস্ট আসে প্রোডাকশন প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রোডাকশন প্যাটার্নটা ফাইনাল প্যাটার্ন। যেই প্যাটার্ন অনুযায়ী আমার মানে ওই যে মেইন প্রোডাকশনের আমার ফ্যাব্রিক কাটা হবে, কেটে সেলাই করা হবে, ওটাই প্রোডাকশন প্যাটার্ন। ওকে, তাহলে এই প্যাটার্নটা আমি বানালাম, প্যাটার্নটা ফাইনাল। ওই তো পিপি প্যাটার্নটাই প্রোডাকশন প্যাটার্ন। হ্যাঁ, প্রি প্রোডাকশনেই পিপি, মানে পিপি যেটা পিপি স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পলেই প্রোডাকশন প্যাটার্ন ব্যবহার করা হয়। এই যে এগুলো উপরের ধাপ, R&D যেটা বলতেছে। এই জিনিসগুলোও পড়বেন আলাদা। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং একটা সাবজেক্ট আছে। বেঁচে থাকলে, আপনারা বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ ওই কোর্স। স্যাম্পল টোটাল স্যাম্পল 15 থেকে 20 রকমের হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি তার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী 5 থেকে 6টা স্যাম্পল নেয় তারা, কিন্তু টোটাল স্যাম্পলের প্রকারভেদ 15-20 রকম আছে। ওগুলা পরে আচ্ছা, বায়ার প্রথমে একটা স্যাম্পল দেয়, সেটা হচ্ছে বায়ার স্যাম্পল। বায়ার স্যাম্পলের পর সে সেকেন্ড যে স্যাম্পলটা চায় ওটা হচ্ছে ফিট স্যাম্পল, যে আমাকে নির্দিষ্ট একটা এল সাইজের অথবা এক্সেল সাইজের অথবা এম সাইজের ডামিতে ফিট করাই দেখান। তখন ওটা এক্স্যাক্ট ফ্যাব্রিক না ব্যবহার করলে হয়, ডিফারেন্ট ফ্যাব্রিক দিয়ে জাস্ট আমার সেলাই দেখানোর জন্য। যেমন আপনাদের যে দেখছেন তো কয়দিন আগে কনভোকেশন হলো হুডি না, গাউন, ওইটা হচ্ছে ফিট স্যাম্পল করা হয়েছিল ডিফারেন্ট ফ্যাব্রিক দিয়ে। তারপরে আবার বলা হয়েছে না, আমাকে এই সাটিন ফ্যাব্রিকে করে দেখাইতে হবে, বা আমাকে বাটারফ্লাই ফ্যাব্রিকে করে দেখাইতে হবে। বোরখার কাপড় বাটারফ্লাই ফ্যাব্রিক চিনেন মনে হয়, যেটা একটু কম দামি, আর সাটিন ফ্যাব্রিক তো অনেক দামি। তো ওইটা দিয়ে তারপরে আবার করে দিতে বললাম যে 3টা ডিফারেন্ট সাইজে আমার গাউন হবে, 3টা ডিফারেন্ট সাইজে আমাকে তৈরি করে দিতে হবে। ওইটাকে বলে সাইজ সেট স্যাম্পল। সাইজ সেট স্যাম্পল নেই বায়াররা। আচ্ছা, আর এই যে আহাত যে কথাটা বললো যে ডিফারেন্ট সাইজের স্যাম্পল তো বায়াররা চায়, এই ডিফারেন্ট সাইজের স্যাম্পল করার জন্য প্রোডাকশন প্যাটার্ন যে বানাবো, এল সাইজের রবিনের গেঞ্জিটা ধরে নিচ্ছি আমরা এল সাইজের, এখন ওইটা একটু এক্সেল সাইজ করা লাগবে, ডাবল এক্সেল সাইজ করা লাগবে, এম সাইজ করা লাগবে। ওই জন্য ওই প্যাটার্নটাকে ছোট বা বড় করতে হয়, এটাকে বলে প্যাটার্ন গ্রেডিং। ঠিক আছে, প্যাটার্ন গ্রেডিংয়ের পর এবার অনেকগুলো প্যাটার্ন, ধরেন হচ্ছে
সে ওই ইউএসের যে গেঞ্জিটা এটা এল এক্সেল ডাবল এক্স এম এল এক্সেল এই 3 সাইজে এই গেঞ্জিটা তৈরি করা হবে। তাহলে বাংলাদেশি এল এক্সেল ডাবল এক্সেল অথবা এম এল এক্সেল বাংলাদেশি স্ট্যান্ডার্ডে লোকাল মেজারমেন্টে। তো ওইরকম বানানো লাগলে আমি যদি এখন সবগুলা কাপড়ের পিস একসাথে করি, রবিনের গেঞ্জিটার সবাই একটু ধৈর্য ধরে ইয়ে করেন, আর সর্বোচ্চ 10 মিনিট নিব ক্লাস। 10 মিনিটের বেশি নিব না। আচ্ছা ধরেন এই যে রবিনের এই গেঞ্জিটার এল সাইজের হাতা আর এক্সেল সাইজের হাতা দুইটা কি সেম হবে? তাইলে আমি তো সেম কাপড় দিয়ে দুইটা করতে পারবো না সেলাই সেমভাবে কেটে, আমাকে একটা ছোট করে কাটতে হবে একটা বড় করে কাটতে হবে, তাই না? তাহলে রবিনের আমার সাথে হিসাব করেন, রবিনের গেঞ্জির জন্য আমি একটা এক্সেল একটা ডাবল এক্সেল আর একটা এল এই 3 সাইজের, তাহলে কয়টার কাপড়ের টুকরা লাগবে? ডান হাতের হাতার জন্য, তাই তো? এবার যদি বাম হাতের হাতা আর ডান হাতের হাতা, তাহলে কয়টা কাপড় লাগতেছে? 6টা। ফ্রন্ট পার্ট কয়টা লাগতেছে? 3টা। টোটাল 9টা হলো। ব্যাক পার্ট 12টা। তাহলে আমি যদি একটা মার্কার তৈরি করতে চাই যেখানে একদম এক পিস করে এল এক্সেল ডাবল এক্সেল তিনটাই থাকবে, তাহলে আমার ওখানে কয়টা টুকরা হচ্ছে? একটা কাপড়ের 12টা টুকরা। তো এই জিনিসটাই হচ্ছে মার্কার। ব্যাপারটা বুঝতে পারছেন? মার্কার হচ্ছে একটা বড় থান কাপড়, যেই থান কাপড়টার প্রস্থ হইতে পারে 44 ইঞ্চি, দৈর্ঘ্য হলো 10 মিটার। এবার তার ভিতরে আমাকে একটা ওই যে যেমন লেকট্রা মডারিস ওইটা দিয়ে মার্কার তৈরি করা যায়। আমি মার্কার কম্পিউটারে জেনারেট করব যে আমার ধরেন এল সাইজের পিস হবে 4টা, এম সাইজের পিস হবে 3টা, এক্সেল সাইজের পিস হবে 3টা, তাহলে টোটাল 10টা পিস। 10টা পিসে 4 10 40 টুকরা কাপড়। 40 টুকরা কাপড় আমি তাহলে আমার হচ্ছে কতটুকু ফ্যাব্রিকের ভিতরে আমি 40 টুকরা কাপড় কাটতে পারতেছি। মার্কারে এটা জেনারেট হবে। একটা মার্কারের স্যাম্পল দেখাই। এই যে এই যে যেমন দেখেন আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমি ক্লাসে আছি তো, ক্লাস নিচ্ছি, রেকর্ড হচ্ছে। জি আচ্ছা, জি জি আচ্ছা আচ্ছা অবশ্যই, আচ্ছা ঠিক আছে। তাহলে মোটামুটি মার্কার নিয়ে আইডিয়া হলো তো, বেসিক আইডিয়াটা। আমরা আর কমপ্লেক্স চিন্তা ভাবনায় যাব না, কারণ সামনে মাথায় আর অনেক কিছু নিতে হবে। পকেট দিছে বোঝানোর জন্য এটা ফ্রন্ট পার্ট। আলাদা কাটবে তো, পকেট আলাদা কাটবে, কিন্তু পকেটটা জাস্ট দিছে, পকেটটা দিছে এটা ইয়ের জন্য যে এটা ফ্রন্ট পার্ট বোঝানোর জন্য। আর ফ্রন্ট পার্ট কি ব্যাক পার্ট এটা আপনি কলার এরিয়া দেখলেও বুঝবেন। গলার এরিয়া যেখানে গলায় বেশি খাস থাকে সেটা ফ্রন্ট পার্ট, যেটাই। আর ব্যাকে কিন্তু আমাদের গলার কার্ভটা বেশি হয় না, ওটা ছোটো কার্ভ হয়। আচ্ছা, আমার মার্কার রেডি হয়ে গেছে। এখন তাহলে আমি কি করব? টেবিল, এই যে এটা হচ্ছে টেবিল, এই টেবিলে আমি কাপড় বিছাবো, সেই কাপড়ের ওপর মার্কারটা পাতলা কাগজে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার পর যারা গার্মেন্টসে অলরেডি জব করেন তারা হয়তো দেখছেন, দেখি এই যে এগুলো হচ্ছে প্যাটার্ন, এগুলো হচ্ছে প্যাটার্ন। দেখেন মোটা মোটা কাগজ কতগুলো হচ্ছে বিছানো হয়েছে থান কাপড়ের ওপর, এটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের কাগজগুলো মোটা হয় প্যাটার্নগুলো, আর এরকম সেপারেট থাকে। এবার মার্কার ওইটা জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছে, ওইভাবে কাপড় কাটতে পারবে না। আর এটা হচ্ছে মার্কার। হ্যাঁ অটো মেশিন আছে ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের যখন কাটিং পড়াবো তখন দেখাতে পারবো। আর এটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1-এ এগুলো পাবেন, যে অটোমেটিক কাটিং মেশিন চলে আসছে। এটা হচ্ছে মার্কার।
এই মার্কার অনুযায়ী উপর দিয়ে হচ্ছে ওই যে স্ট্রেট নাইফ বা অটোমেটিক সেমি অটোমেটিক ম্যানুয়াল যে নাইফই হোক ওইটা দিয়ে এরপর হচ্ছে কাপড়গুলো কাটা হয়। ঠিক আছে, তো এখন আমি মার্কার রেডি, তার নিচে ফ্যাব্রিক বিছাবো, ফ্যাব্রিক স্প্রেড করব, ফ্যাব্রিক স্প্রেডিং করব, ফ্যাব্রিক স্প্রেডিং করার পর তার উপর আমি মার্কারটা স্প্রেড করব। মার্কার তো মেক করছি আগে, তারপরে ফ্যাব্রিক স্প্রেড করব, তার উপরে মার্কার স্প্রেড করব, স্প্রেড করার পর ফ্যাব্রিক কাটবো। এটা আমি অটোমেটিক দিয়ে কাটতে পারি, অটোমেটিক মেশিন, সেমি অটোমেটিক মেশিন দিয়ে কাটতে পারি, ম্যানুয়াল মেশিন দিয়েও কাটতে পারি। আচ্ছা, কাটার পরে এখানে একটা জিনিস আসে নাই, সর্টিং নাম্বারিং বান্ডেলিং। যেহেতু আসে নাই আপনাদের ভাগ্য ভালো। সর্টিং নাম্বারিং বান্ডেলিং এই জন্য করা হয় যাতে যেই থান কাপড় থেকে আমি হাতের পিস কাটছি সেই থান কাপড় থেকে যেন আমার বডির পিসটা বের হয়। না হয় আমার যদি একটা থান কাপড় সেখান থেকে আমি হাতের পিস কাটছি, হ্যাঁ, আরেকটা থান কাপড় থেকে আমি বডির পিস কাটলে কি প্রবলেম হবে আপনাদের ফ্রেন্ড বলে দিল যে তখন শেড মিলবে না, শেড ভ্যারি করবে। এই জন্য সেম থান কাপড় মিল করার জন্য সর্টিং নাম্বারিং বান্ডেলিং করতে হয়। তারপরে সুইং সেকশনে যাবে, যাওয়ার পরে সেলাইগুলো হবে অপারেশন ব্রেকডাউন অনুযায়ী, যা যে জায়গায় সেলাই। তারপরে হচ্ছে ফিনিশিংয়ে কিছু কাজ আছে, এই যে প্রেসিং যেটা বলতেছে, ফিনিশিংয়ের কাজগুলো হবে। প্রেসিং ছাড়াও আরও অনেক কিছু থাকে। প্রেসিং মূলত হচ্ছে আয়রনিং করাটা, ক্যালেন্ডারিং বা আয়রনিং যাই বলেন। আর ফাইনাল ইন্সপেকশন, আগে একটা ইনলাইন ইন্সপেকশন হয়, তারপরে কিছু কিছু ক্ষেত্রে এন্ড অফ লাইন ইন্সপেকশন হয়, তারপরে গিয়ে ফাইনাল ইন্সপেকশন হয়। এটাও বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডাস্ট্রির নিজেদের। ম্যাম ম্যাম হ্যাঁ, আজকে লেট হতো আর কি। আচ্ছা, রাইট সাইডের ক্যাবিনেট কি আপনার ওখানে? আমার ওখানে রাইট সাইডে যেটা রুটিন লাগানো। আর সব কোশ্চেন কি মডারেশন শেষ? না, ম্যাথের দুইটা আসছে সেগুলো হয় নাই, ওগুলো কালকে হবে। ওগুলোর সাথে আপনারগুলো হবে। আচ্ছা ঠিক আছে। উপরেরটাকে মডারেট না হওয়া ওগুলো আছে, ওটা মধ্যে রাখবেন। ওকে ম্যাম, আমি যদি তাও কনফিউজ ফিল করি আপনাকে একটু নক দিব। ওকে ঠিক আছে। আচ্ছা, তো ইন্সপেকশনটা যেটা বলতেছিলাম, এটা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। কিছু কিছু জায়গায় 2বার ইন্সপেক্ট করেই আমার কাজ শেষ, কিছু কিছু জায়গায় 3বারও ইন্সপেকশন করা লাগতে পারে। ঠিক আছে, এগুলো যারা জব করেন হয়তো আরও ভালো জানেন। আর ওয়াশ তো সব জায়গায় হয় না, নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে তো ওয়াশ হয় না। আপনি কি ওই ওয়াশের কথা বলতেছেন, এই যে ডেনিম? এইটা কিন্তু অনেক সময় কমপ্লিট গার্মেন্টের উপর ইফেক্ট আনে, অনেক সময় ফ্যাব্রিকের উপর ইফেক্ট আনে, তারপর গার্মেন্ট তৈরি করে। দুই রকমই মানে করে, ওইটা সব কিছুই ডিপেন্ড করে বায়ার রিকোয়ারমেন্টের উপর, বুঝতে পারছেন? আর মাঝে মাঝে বায়াররা কি করে, বায়াররা কিন্তু মাঝে মাঝে ঝামেলা বাড়ায় দেয়। সেই ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ তারা নেগোশিয়েট করে 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 নিজেদের সহজে, মানে নিজেদের জন্য যেটা কম কষ্টের এবং টাকা সেভ হবে বা ইফিসিয়েন্ট প্র্যাকটিস হবে, ওইটা তারা বায়ারকে কনভিন্স করে যে দেখেন এভাবে আপনার প্রোডাক্টটা বেটার থাকতেছে। বায়ারকে তো কনভিন্স করতে হবে ওইটা বলে যে প্রোডাক্ট বেটার থাকতেছে, আমার কস্ট সেভ হচ্ছে, আমার প্যারা কমতেছে, ওটা বললে তো বায়ার আমার উপর সিম্প্যাথাইজ করবে না। তো আর আপনি আরও যেটা বলতেছেন, আমি হয়তো হ্যাঁ লাগতেছে, হ্যাঁ যাচ্ছে। ওয়াশের দরকার আছে বলতে কি, মাঝে মাঝে এই যে ওভারলক যে মেশিনগুলো, ওভারলক মেশিনের সাথে গ্যাস লাগানো থাকে, গ্যাসের লাইন। সে আমার ইন্ডাস্ট্রিতে আমি দেখতাম বেবি আইটেম তৈরি হতো, ও গ্যাসের লাইন দিয়ে ওরা হচ্ছে ডাস্টগুলো একটু ইয়ে করে ফেলতো, বাধা। H&M না, আমাদের ওখানে 6টা বায়ার ছিল, একটা ছিল জর্জ, একটা ছিল C&A, একটা ছিল গারবার GCI, একটা ছিল টেস্কো, একটা ছিল বিটেক্স বলতে টেস্কো ব্রিটেনের আর কি। BTS ও না, আমি আপনার যে ফ্যাক্টরি ওটা, মানে আপনি তো ইয়েতে অ্যাপেক্সে না, সাউথ ইস্টে আমি মার্চেন্ডাইজিংয়ে ছিলাম, কিন্তু আমি তো আবার যায় মিল চিটাগংয়ে আমি ছিলাম, আইতে ছিলাম, তো ওখানে বেবি আইটেম হয়তো। আর সাউথ ইস্টে তো মূলত সব আইটেম, মেন্স আইটেম হয়, কিডস আইটেম হয়, বিভিন্ন রকম। আচ্ছা, তো তারপরে ফাইনাল ইন্সপেকশনের পর প্যাকেজিং হচ্ছে ওই যে লাস্টের যে ইয়েগুলো আর কি, হ্যাঁ, পলি করা বা কার্টুনিং করা, আর তারপর ডিসপ্যাচ। আচ্ছা, আর 2টা জিনিস,
হাত দুইটা জিনিস, হাত দুইটা জিনিস মাথায় না ঢুকলেও মানে চুপ করে শুনবেন জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এটা আমি তাহলে ইয়েতে অনলাইনে নিব। অফ করে রাখেন, অফ করে।